আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সূর্যি মামা মাত্রই আকাশে একটু করে উঁকি মারছে, তো এই সময়টায় বেলকুনিতে গিয়েছিলাম, সাথে গাছগুলোকে পানি দিয়ে এসেছি। সবগুলো গাছের মাটি একদম শুকিয়ে গিয়েছিল, কারণ গতকাল বিকালে গাছের গোড়ায় পানি দেওয়া হয়নি। সকালে গাছে পানি দেওয়া খুব কম হয়, দেখা যায় কি যে বিকালে দেওয়া হয়, এতে করে গাছগুলো দেখতে সুন্দর লাগে। যখন সকালবেলা বেলকুনিতে যায়, সবগুলো গাছ একদম সতেজ সুন্দর হয়ে থাকে। তাছাড়া মাঝে মাঝে দুপুরে যখন চাল ডাল ধোয়া পানি থাকে তখন দেয়া হয়। আমার আপুরা হয়তো দেখেছেন ছোট্ট একটা হাত, তো মাঝে মাঝে তো এরকম হাত আসে ভিডিওর মাঝে, তো মাঝে মাঝে দেখা যায় যে এডিট করার সময় কেটে দেই, আবার মাঝে মাঝে রেখে দেই যে থাক স্মৃতি হিসাবে। আমার বাবা সোনা কিন্তু আছেই পাশে, আর এখানে আমি কাজ করছি। তালিপের বাবা অনেকগুলো বীজ করে এনেছিল, তো এগুলো হবে কি যে অনেক দিন মা ছেলের হয়ে যাবে, তো তিনি তো থাকেন না, তার প্রয়োজন হয় না। আমার আর আমার ছেলেটার মাঝে মাঝে এই বিস্কুটগুলোর প্রয়োজন হয়, তো পছন্দ করি, তো এই জন্য নিয়ে এসেছে। এখানে 2 রকমের মিষ্টি বিস্কুট আছে আর 1 রকমের ঝাল বিস্কুট। সবগুলো বিস্কুট খুব বেশি টেস্টি ছিল, হয়তো এগুলো বেকারি থেকে আনা হয়েছে। কিছু বিস্কুট বাকি রয়ে গিয়েছে, তো বক্সটা আর ধরেনি, সেই জন্য যে বক্সটা খালি আছে এখানেই রেখে দিচ্ছি। আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো যারা দেখছেন ভিডিওটি খুব ভালোবাসা দিয়ে, কিন্তু এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলে এই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এখানে যে আমি বিস্কুটের জারগুলো রিফিল করছি, আমি কিন্তু পরবর্তীতে রান্না করব, মানে সকালের নাস্তা রেডি করব। এখনও সকালের নাস্তা রেডি করা হয়নি। এখানে আমি আটাগুলো সিদ্ধ করে নিয়েছি, তো সিদ্ধ করে আটাটা খুব ভালো করে মথে নিয়েছি। আলু ভাজি করব, আলু ভাজির জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। তো এই যে লোহার কড়াইয়ে ভাজি করছি, খুব বেশি ভালো লাগে এই কড়াইয়ে ভাজি করতে। আমার আপুরাও বলছিলেন লোহার কড়াইয়ে রান্না করলে লেগে যায় না, এতে রান্না করতে খুব বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিব। সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, তাই কি না, তো সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে বেলকুনিতে যাই, একটু ঘোরাঘুরি করি, না হলে দেখা যায় যে অনেকটা সময় শুয়ে থাকি, ছোট বাবাটার সাথে খেলাধুলা করি। তাছাড়া আম্মু ফোন দিলে আম্মুর সাথে কথা বলা হয়, তারপর রান্নাঘরে আসা হয়। তবে যদি আলপের বাবা বাসায় থাকেন বা কোনো কাজ থাকে, সকালে নাস্তা করে বের হবেন। তাছাড়া দেখা যাবে যে কিছুদিন পর ছেলে স্কুলে যাবে, তখনও তাড়াহুড়া করে রান্নাঘরে আসতে হবে। হ্যাঁ, এর আগেও কিন্তু আমাদের অনেকগুলো ব্যক্তিগত কাজ থাকে, সেগুলো না হয় নাই বললাম। খুব সকালে ঘুম থেকে উঠলেই বোঝা যায় যে সকালটা এত সুন্দর। তো চুলায় আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো বেলে নিব। যখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলি, তখন যে আমি কত ধরনের চিন্তা করি, হয়তো সময় আমাকে এইটুকু সময় দেয় চিন্তা করার জন্য, তো ভালো লাগে। তো পরবর্তীতে মনে পড়লে খুব বেশি হাসি পায়। মায়ের কাছে গেলে কাজ তো করতেই হয় না, তো এবার যখন আম্মুর কাছে গিয়েছি, আম্মু অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, তো সেই জন্য কিন্তু বাসার কাজগুলো আমারই করতে হয়েছে। আম্মু বলছিলেন আমার রুটিগুলো এত বেশি পাতলা হয়, আমি এত পাতলা করে রুটি তৈরি করি, আম্মুর একটা সমান আমার 2টা হবে। এই যে নাস্তা রেডি করছি, সাজিয়ে গুজিয়ে কষ্ট করে নাস্তা বানিয়ে যখন টেবিলে পরিবেশন করব, আর আলিপের বাবা এসে একটা না একটা ভুল ধরবেন। এই যে আজ আমার প্রিয় আপুদের কাছে বলে দিয়েছি। তা আলিপের বাবা যেহেতু ভিডিও দেখেন, তিনিও তো শুনেছেন কথাটা, পরবর্তীতে দেখা যাবে যে আর এই ভুলগুলো ধরবেন না বা এই কথাগুলো বলবেন না। এদিকে রুটি তৈরি করে নিচ্ছি, অন্যদিকে আলু ভাজি হয়েছে কিনা চেক করে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আলু ভাজি কিন্তু হয়ে গিয়েছে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমার এক প্রিয় আপু বলেছিলেন আলিপের বাবাকে নিয়ে যেন আমি কিছু বলি, তাকে নিয়ে বলা কিছু কথা শুনতে চান। আজ কিন্তু বলে দিয়েছি, অল্প হলেও কিছু বলেছি, তো ভালোটা না বলে একটু দোষটাই বলেছি বা খারাপটাই বলেছি। তো কিছু মানুষ কিন্তু খুশি হবেন আমার এই কথাগুলো শুনে। আলপের বাবাকে নিয়ে আমি যে মন্তব্যটা করেছি, আমি কিন্তু যখন ভিডিওতে কথা বলি খুব ভেবেচিন্তে কথা বলি। সবার চিন্তা ভাবনা এক না, আমি যেভাবে চিন্তা করি অন্যরা কিন্তু সেভাবে ভাববেন না, সেজন্য কথাগুলো ভেবেচিন্তেই বলতে হয়। কিছু মানুষের স্বভাব আছে তিলকে তাল করার, তো কথাটা আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকে। আজ আমি একটু বললাম, জানি না শুনতে কীরকম লাগবে আমার আপুদের কাছে। এদিকে রুটি ভাজছি, তো এক এক করে সবগুলো রুটি ভেজে নিব। রুটি কিন্তু আমি খুব হালকা ভাজি করি, একদম লাল লাল করে ভাজি করি না বা একদম পুড়িয়ে ফেলি না। তো যখন আম্মুর বাসায় রুটি ভাজছিলাম,
তো দেখা যাচ্ছে কি যে রুটিগুলো পুড়ে যাচ্ছে, তো একটা পুড়লে একটা পুড়ছে না এরকম করে। তো সব জায়গায় কিন্তু নিজের মতন করে কাজ করা যায় না। আমার তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারি না এই যে নিজের রান্নাঘরে সুন্দরভাবে মন মতন করে গুছিয়ে কাজ করতে পারি। রান্নার সময় পরিমাপটাও ঠিক হয়, তবে অন্য কোথাও গেলে কিন্তু সেরকম পরিমাপটা ঠিক হয় না। দেখা যায় যে কিছু একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তো অন্য কারোর সাথে এরকম হয় কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রুটিগুলো তো ছেঁকে নিচ্ছি, এদিকে আলু ভাজিটা যে নামিয়ে রেখেছিলাম সেটা আর বাটিতে তোলা হয়নি। তো এই পর্যায়ে এসে আমি আলু ভাজিটা বাটিতে ঢেলে নিয়েছি। তো অন্যদিকে দেখছিলাম যে এদিকে রুটিটা কিন্তু তাওয়াতে পুড়ে যাচ্ছিল, তাড়াহুড়া করে রুটিটা নামিয়ে নিয়েছি। এই যে সকালের নাস্তা রেডি, ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিয়েছি, সেই সাথে আলু ভাজি। তো এখন খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। আমার বাবা সোনা সে কিন্তু পাশে আছে, তাকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি। এখন যে নাস্তা রেডি, খাবার টেবিলে পরিবেশন করে ফেলেছি। এখন আলপের বাবাকে ডাকলেও পাওয়া যাবে না, সে আসতে আসতে অনেকটা সময় লাগিয়ে দিবে। তো এরকমই হয়, যখন নাস্তা রেডি না হয় তখন পাগল হয়ে যায়, আর যখন নাস্তা রেডি হয়ে যায় তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। সকালের নাস্তা শেষ করে অনেকটা সময় পার করে নিয়েছি। এদিকে আমি দুপুরে রান্নার আয়োজন করছি। এখানে মাছ এবং মাংস লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে এখানে যে মাছ মাংস ক্লিন করছি, এতে মাছ মাংসের কালারটা একটু অন্যরকম হয়েছে। তো দেখা যাবে কি যে এটা হলুদ এবং লবণ মাখিয়ে তো পরবর্তীতে রান্নাটা করতে হবে, তো সমস্যা নেই। এখানে মাছ মাংস ক্লিন করে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। তো যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা করে নিব। টেলিং স্টোরি বাই কার্টুন আইডি থেকে আমার প্রিয় আপু বলেছিলেন, আপু তোমার অ্যাডসেন্স লেটার কি ফিরে পেয়েছো? তো আমি কিন্তু চেষ্টাও করিনি পরবর্তীতে যে অ্যাডসেন্স লেটার কীভাবে ফিরে পাওয়া যায়। অ্যাডসেন্স লেটার যখন হাতে পাইনি তো সেটার জন্য অনেক অপেক্ষা করেছি। অনেক অপেক্ষার পর যখন হাতে পেয়েছি তারপর হারিয়ে ফেললাম, সেই জন্য কিন্তু খুব বেশি মন খারাপ হয়েছিল। সেই মন খারাপ থেকে এখন আর সেই আগের মতন আগ্রহটা নেই, ইচ্ছাও নেই যে আবার হাতে পাবো বা পেতে পারি। হয়তো পেতে পারবো বা পাওয়া যাবে চেষ্টা করলে। আমার প্রিয় আপুরা যদি সেটা জেনে থাকেন যে দ্বিতীয়বার অ্যাডসেন্স লেটার কীভাবে হাতে পেতে পারি, তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এদিকে মাছ ভাজি করব, এই জন্য আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। মাছ ম্যারিনেট করতে কি কি ব্যবহার করেছি আমার আপুরা তো দেখতে পেয়েছেন। লবণ, হলুদ দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস এবং পরিমাণ মতন তেল। তো এগুলো দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছি। এদিকে মাংস রান্না করছি। তো দুপুরের আয়োজনে কিন্তু এগুলোই, মাছ ভাজি করব, সেই সাথে হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করছি। পাটায় আমি নারকেলটা খুব ভালো করে বেটে নিয়েছি, তাছাড়া আমি এখানে কয়েকটা এলাচ বেটে দিয়েছি। তো এদিকে দেখছিলাম যে শুকনা মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, তো এখানে জারে আমি শুকনা মরিচের গুঁড়াটা ঢেলে নিয়েছি। তো হাঁসের মাংসতে কিন্তু একটু ঝাল মশলা এগুলো বেশি হলে ভালো হয়, এই জন্য মশলাটাও পরিমাণে বেশি দিয়েছি এবং ঝালটা তো সবসময় বেশিই দেই। এই তো নারকেল বাটা সেই সাথে সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে দিয়েছি। তো মশলাটা কষানোর পর এখানে আমি পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। গরুর মাংস বা হাঁসের মাংস মানে যেই মাংসগুলো সিদ্ধ হতে একটু সময় নেয়, তা আগে কড়াইতে কষিয়ে নিই, তারপর প্রেসার কুকারে দিয়ে সিদ্ধটা করে নিই। হাঁসের মাংস কিন্তু একটু বেশি সময় ধরে একদম যতক্ষণ না তেল উপরে উঠে আসছে ততক্ষণ কষিয়ে নিব। এদিকে মাছটা ভাজার জন্য দিয়েছি। এই যে আমি এখানে আরও কিছু পানি অ্যাড করব, তো অল্প অল্প করে পানি অ্যাড করে আমি অনেকটা সময় ধরে ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিব। এদিকে মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, খুব সাবধানের সাথে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো ভয় তো আছে তেল ছিটে গায়ে না পড়ে, তো এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করি। আর এদিকে দেখুন আমি যখন মশলা কষিয়েছি লবণ দিতে ভুলে গিয়েছি, তো লবণটা এখন দিয়ে দিলাম। তো মাঝে মাঝে তো এরকম ভুল হয়, তবে খুব বেশি হয় না, দেখা যায় যে 6 মাস পর একদিন এরকম ভুল হয়ে থাকে। এই তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার প্রিয় আপুরা যারা এখনও দেখছেন খুব ভালোবাসা দিয়ে, কিন্তু আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এদিকে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তো কতটা ভালো করে কষিয়ে নিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি কিছু আলু দিয়েছি এবং ঝোলের পানি অ্যাড করে আমি প্রেসার কুকারে অনেকগুলো সিটি দিয়ে নিব, যেহেতু এটা রাজাহাঁসের মাংস, তো সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় নিবে। অনেকটা সময় নিয়ে মাছগুলো উল্টে পাল্টে আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি।
তো মাছে আমি কিছু পেঁয়াজ দিব, শুকনো মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে দিব। এরকম করে দিলে আমার ভালো লাগে, তো সেভাবেই কিন্তু সবগুলো রান্না করা হয়। এদিকে প্রেসার কুকারের সিটি উঠে গিয়েছে। তা আমি যখন পটল ভাজি করি বা বেগুন ভাজি করি, মাছ ভাজি করি, এইসব ভাজিগুলোতে আমার সব সময় এভাবে করে পেঁয়াজ ভাজি করে দেওয়া হয়। এদিকে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি, এরপর মাছগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মাছ ভাজিটা হয়ে গিয়েছে, আমি প্লেটের দিকে তুলে নিচ্ছি। কুকারে মাংস হচ্ছে, এখন শুধু পোলাওটা রান্না করে নিব। এরই মাঝে কিন্তু চুলার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো ভালো হয়েছে, এখন আলিপের বাবা বাসায় আছে। আলিপের বাবাকে আমি বলছিলাম যে গ্যাসটা গিয়েছে, ঠিক সময় গিয়েছে। যদি এখন আলিপের বাবা বাসায় না থাকতেন আমার তো খুব বেশি সমস্যা হতো। এদিকে আমি ইলেকট্রিক চুলায় পানিটা গরম বসিয়ে দিয়েছি। পানিটা গরম হতে হতে তিনি এদিকে গ্যাসটা নিয়ে এসেছে। তো এদিকে আমি এখন পোলাও রান্না করে নিব। অনেক আপুরাই জানতে চান আমার লাইনের গ্যাস না সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। আমার কিন্তু লাইনের গ্যাস নেই বাসায়। তো আমি যখন এই বাসায় উঠেছি তখন নতুন করে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল এবং লাইনের গ্যাস তখনও দেওয়া হয়নি। তো তখন থেকে সিলিন্ডার ব্যবহার করা হয়, এখনও করছি। তো খুব সাধারণভাবে এদিকে পোলাওটা রান্না করছি। তো এখানে ঘিও ব্যবহার করিনি, রান্নার তেলে পেঁয়াজটা ভেজে তারপরেই তো এখানে দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, তাছাড়া এখানে গরম পানিটা দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। এখন এই যে ফুটান্ত গরম পানি দিয়ে আমি রান্না করে নিব। ইলেকট্রিক চুলায় আমি এখানে যে পরিমাণে চাল নিয়েছি তার ডবল পরিমাণে মেপে পানিটা ফুটাতে দিয়েছিলাম। কতটা যে সময় লেগেছে এই পানিটা ফুটতে কি বলবো আপুরা। তো আমি পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, পোলাওটা হতে থাক। আর এদিকে যেই মাংসটা এটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি। পরবর্তীতে তো মাংসটা জাল দিতে হবে, সেই জন্য তাই তো আমি মাংসের ভিতরে যে এলাচ দারচিনি থাকে সেগুলো কিন্তু ফেলে দেই। তো সেই কাজটা করে নিয়েছি। তো এদিকে পাতিলে পানি ফুটাতে দিয়ে তার উপরে আমি কিছু চিতই পিঠা ভাপ হওয়ার জন্য রেখেছি, এতে করে পিঠাগুলো খুব সফট হবে। তা আলপের বাবা কিন্তু আমার কাজে হেল্প করছে, মাঝে মাঝে এভাবে তিনি দৌড়ের উপর থেকে আমার কাজে হেল্প করে। এই যে খাবারগুলো টেবিলে নিয়ে পরিবেশন করছে, তো এটাও কিন্তু আমার কাজে হেল্প করার ভিতর পড়ে। এই যে পোলাওটা হয়েছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। আলিপ সোনা, আলিপের বাবা দুজনে একই রকম। তো একটু একটু করে কাজে হেল্প করে, আজও কিন্তু করেছে। যেরকম রসুন পেঁয়াজ ছোলা, তো এই কাজটাও কিন্তু আজকে করে দিয়েছে। এই যে আমাদের আজকে দুপুরের আয়োজন, এগুলো আমি টেবিলে পরিবেশন করে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। শুক্রবারের দিন ছিল এটা। তো আলিপ এবং আলিপের বাবা দুজনে কিন্তু নামাজ সেরে বাসায় চলে এসেছে। তো এখানে সন্ধ্যার দিকে আমি আবার রান্নাঘরে এসেছি। বোতলে ফ্রোজেন করার আগে দুধটা ছেঁকে তারপর ফ্রিজে রাখা হয়েছে। তো এই জন্য কিন্তু এখন দুধটা ছাকা হয়নি। এই যে চুলায় দুধটা জাল বসিয়ে দিয়েছি, অন্যদিকে কিছু ফ্রোজেন কাবাব আছে সেটা ভেজে নিব। আলিপের বাবা যেহেতু আমাদের সাথে থাকেন না, বাসায় কিছু তৈরি করলে আলপের বাবার জন্য অল্প হলেও রেখে দেওয়া হয়। তো ফ্রিজে যেটা রাখা যায় সেটা তো অবশ্যই রেখে দেই। তো এই কাবাবগুলো তৈরি করা হয়েছিল, সেখান থেকে কিছু রেখে দেওয়া হয়েছিল তার জন্য। তো এখন ভেজে নিচ্ছি। চোখের পলক পড়ার সাথে সাথে দুধ উপচে চুলার ভিতর পড়ে যায়, এই জন্য আমি সবসময় তাকিয়ে থাকি যাতে এই কাজটা না হতে পারে। তো ভুল কর্মে যদি কখনো হয়ে যায় তখন তো আমার চুলা পরিষ্কার করতে করতে দিন চলে যায়। একদম ডিপ ফ্রিজ থেকে বের করে বরফ অবস্থায় কাবাবগুলো তেলের ভিতর দিয়ে দিয়েছি। তো এই সময় কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, না হলে দেখা যাবে যে উপর দিকটা লাল হয়ে যাবে, ভিতর দিকটা বরফ অবস্থায় রয়ে গিয়েছে। তো অল্প আঁচে আমি একদম কালার করে এই কাবাবগুলো ভেজে নিব। প্রতিদিন 1 গ্লাস করে হলেও দুধ খাওয়া উচিত। তো সেই জন্য এই যে দুধটা জাল করে নিয়েছি। আমার তো সেভাবে দুধটা খাওয়া হয় না যদি দুধ দিয়ে কিছু তৈরি করা না হয়, তবে ছেলেকে কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ দেওয়া হয়। এদিকে এই যে কাবাবটা সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এগুলো চিকেন কাবাব ছিল। এই কাবাবগুলো গরম অবস্থায় খেতে অসম্ভব রকমের ভালো লাগে। মাগরিবের পরে সবসময় নাস্তা রেডি করা হয়, তো আজও কিন্তু মাগরিবের পরে কাবাবগুলো ভেজে নিয়েছি। আমার ছেলেটাই প্রতিদিন অপেক্ষায় থাকে মাম্মাম সন্ধ্যায় কি নাস্তা তৈরি করবে। তো যখন রান্নাঘরে আসি বারবার জিজ্ঞেস করে যে কি নাস্তা রেডি করছো মাম্মাম। সে কিন্তু খুশি হয় খুব। এই যে তার জন্য আলাদা করে দুধ থাকবে, তো সেটা ঠান্ডা হোক তারপর তাকে দিয়ে দিব। তেলে ভাজা যে কোনো নাস্তার সাথে টমেটো সস না হলে আমাদের চলেই না। আজ কিন্তু এখানে আনা হয়নি, তবে পরবর্তীতে নিয়ে এসেছিলাম। এই যে কাবাবটার উপর দিকটা মুচমুচে আর ভিতর দিকটা সফট। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।